আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না। কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন। 27 বছর তো আইনজীবীদের বক্তব্য শুনেছি, আর এখন আমি নিজেই সুপ্রিম হাইকোর্টের বিভাগের আইনজীবী হিসাবে আমাকে কোর্টে যায় ইয়োর অনার মে লর্ড বলে চাইতে হবে। তদারকি সরকারের তরফ থেকে বলা হয়েছে তারা নির্বাচন করতে বদ্ধপরিকর। তদারকি সরকার সেই প্রতিশ্রুতি রাখতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। তাওহিদ হোসেন মুখে যাই বলুক না কেন, বাংলাদেশে যে আইনের শাসন নেই এই দাবি বা অভিযোগ শুধু ভারতের নয়, এই অভিযোগ রয়েছে আমেরিকা ও তাদের মিত্রদেরও। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। আজকের এই অনুষ্ঠানে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি আসলে একেবারেই বিব্রতকর অবস্থায় ছিলাম। সত্য কথা বলতে, সম্মানিত প্রধান বিচারপতি, ওনার সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয়। উনি যখন মাঝে মাঝে এই কিছুদিন বঙ্গভবনে গেছেন, দেখা হয়েছে, আমাকে কয়েকবার উনি বললেন যে আপনাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস 2023 18 তারিখে আপনাকে আমরা চাই। আমি অত্যন্ত বিনম্রভাবে বলেছি দেখি, দেখা যাক। উনি বললেন না, আপনাকে চাই। আরেকবার দেখা হলো, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। আসলে কি মন চাচ্ছিল না। মন চাচ্ছিল না এই কারণে যে আমি তো রাষ্ট্রপতি ঠিকই, কিন্তু দুদিন আগেই তো আমি এই সুপ্রিম কোর্টের এই বারান্দায় দৌড়াদৌড়ি করেছি গাউন হাতে করে একজন আইনজীবী হিসাবে। আবার সেখানে আমি যাব রাষ্ট্রপতি হিসাবে, এই দিবসে আমি প্রধান অতিথি হয়ে। সত্য কথা বলতে কি একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স মনের মধ্যে জাগছিল। কিন্তু কদিন আগেরই তো কথা, আমার যেখানে অস্তিত্ব এইরকম, সেই জ্ঞানী গুণীদের সমাগম যেখানে হবে, যাদের চেম্বারে আমি দৌড়িয়েছি কেস নিয়ে, এখানে উপস্থিত আছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব, তার কাছে দৌড়িয়েছে তার চেম্বারে, এই মামলাটি কেমন করে নেব, কি বলবো কোর্টে, একটু আমাকে বলে দেন না। যখন আইনজীবী ছিলেন জনাব শামসুল চৌধুরী মানিক সাহেব, ওনার চেম্বারে দৌড়িয়েছি, রকনুদ্দিন মাহমুদ সাহেবের চেম্বারে গেছি, অনেকের চেম্বারে চেম্বারে দৌড়ে বেড়াই মামলা হাতে করে নিয়ে, যে এই মামলা কিভাবে আদালতে উপস্থাপন করব। 27 বছর তো আইনজীবীদের বক্তব্য শুনেছি, আর এখন আমি নিজেই সুপ্রিম হাইকোর্টের বিভাগের আইনজীবী হিসাবে আমাকে কোর্টে যায় ইয়োর অনার মে লর্ড বলে চাইতে হবে। এই চাওয়াটা শিখতে হবে। এই শিখলাম কদিন, আর সেখানেই যাব আমি প্রধান অতিথি হিসাবে অ্যাজ প্রেসিডেন্ট। সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম, কিন্তু তা হলো না। শেষ পর্যন্ত আমাকে এখানে আসতেই হলো, ঘটনাক্রমে আমাকে ইয়েস বলতেই হলো, হ্যাঁ আমি যাব। কেননা ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর তার কর্মপদ্ধতিতে কিছুটা সীমারেখা চলে আসে। আমি ভেবেছিলাম যে গতবার যখন মাননীয় প্রধানমন্ত্রী এখানে বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন, প্রধান অতিথি হিসাবে এসেছিলেন,
এবার তিনিই আসবেন শেষ পর্যন্ত। আমি না বলতে বলতে হয়তো মাননীয় প্রধান বিচারপতি তাকে অনুরোধ করবেন, তিনি আসবেন, কিন্তু রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি আসতে পারেন নাই বা তার আসার মতো সুযোগ ছিল না। শেষ পর্যন্ত এটা আমার ঘাড়েই এসে পড়ল, আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হলাম। আপনারা ক্ষমা করবেন। আপনারা সকলেই জ্ঞান গর্ব। আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন। একটাই সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তে পদ্মা পার উত্তাল। দিল্লি যে সিদ্ধান্ত নিতে পারে সেটা ঢাকা বিন্দুমাত্র আঁচ করতে পারেনি। বলা হচ্ছে সাউথ ব্লক অনেক আগেই এই পরিকল্পনা নিয়ে রেখেছিল, দরকার ছিল তার বাস্তবায়ন, আর বাস্তবায়নের জন্য দরকার ছিল মাহেন্দ্রক্ষণের। সিদ্ধান্ত কার্যকর করা হলো ভোটের ঠিক মুখে মুখে। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দুনিয়া, কিন্তু প্রশ্ন হচ্ছে 12 ফেব্রুয়ারি কি বাংলাদেশে আদৌ ভোট হচ্ছে? কোন প্রান্ত থেকে বলা হচ্ছে বিশেষ একটি গোষ্ঠী নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতি হিংসাত্মক করে তোলার পরিকল্পনা নিয়েছে। সেটা এতটাই ভয়াবহ আকার নিতে পারে যার জন্য তদারকি সরকার এবং বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ সাধারণ নির্বাচন বাতিল করতে বাধ্য হবে। অনেকে এখন এটাও বলছে যে সাউথ ব্লক যে ভারতীয় কূটনীতিকদের পরিবারকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে সেটা ওই আশঙ্কা থেকে। সূত্রের খবর, 12 ফেব্রুয়ারি বাংলাদেশ নির্বাচন হচ্ছে না বলে ভারতের কাছে আগাম খবর পৌঁছে গিয়েছে। নির্বাচন পিছিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল, তবে সেটা কতদিন পিছিয়ে দেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে ভারতের কাছে কোনো তথ্য নেই। তদারকি সরকারের তরফ থেকে বলা হয়েছে তারা নির্বাচন করতে বদ্ধপরিকর। নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ, ভোট হবে উৎসব মুখর পরিবেশে। তদারকি সরকার সেই প্রতিশ্রুতি রাখতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আবহে সেদেশে ভারতীয় কূটনীতিকদের পরিবারদের দেশে ফিরে আসার পরামর্শকে খুব একটা হালকা চোখে দেখা ঠিক হবে না, কারণ কূটনীতিকদের পরিবারদের ভারতে ফিরে আসার পরামর্শের মধ্য দিয়ে সাউথ ব্লক ঢাকাকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে রাখলো। আন্তর্জাতিক রাজনৈতিক মহলের মতে এটা দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছলে একটি দেশ এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। বার্তা আরও আছে। কি সেই বার্তা? সেই বার্তা হলো প্রতিবেশী দেশের কর্তব্য প্রতিবেশী সুলভ আচরণ করা, কিন্তু সেটা তারা পালন করতে ব্যর্থ হলে তাদের সঙ্গে একই ধরনের আচরণ করা যায় না ঠিকই, তাই বলে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকাও তো যায় না। ভারত গত 15 থেকে 16 মাস ধরে ঢাকার আচরণ সহ্য করে গিয়েছে, তাদের একাধিকবার সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে, কিন্তু তারা সেই সব পরামর্শ মানতে অস্বীকার তো করেছে। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে যেসব নেতা কথা বলতে পারে তাদের উস্কে দেওয়া হয়েছে। তাই শিলি করিডর বিচ্ছিন্ন করার হুমকি এসেছে। চট্টগ্রামে ভারতীয় হাই কমিশন অফিসে চড়াও হওয়ার মতো অনভিপ্রেত ঘটনাও ঘটেছে। তখনও কিন্তু সাউথ ব্লক এতটা অনমনীয় মনোভাব দেখায়নি, কিন্তু বিষয়টি সহ্য সীমার বাইরে চলে যাওয়ায় সাউথ ব্লককে এই পথে হাঁটতে বাধ্য করা হয়েছে। যদিও তদারকি সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দাবি, বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা দিতে তার সরকার ব্যর্থ হয়েছে, এমন কোনো তথ্য প্রমাণ নেই। তৌহিদ হোসেন মুখে যাই বলুক না কেন, বাংলাদেশে যে আইনের শাসন নেই এই দাবি বা অভিযোগ শুধু ভারতের নয়, এই অভিযোগ রয়েছে আমেরিকা ও তাদের মিত্রদেরও। তাই বাংলাদেশে তাদের তরফে যেমন প্রতিনিধি পাঠানো হয়েছিল, জাতিসংঘ থেকেও পাঠিয়ে দেওয়া হয় প্রতিনিধি। তবে ইতিবাচক দিকও আবার রয়েছে। সাউথ ব্লক নিশ্চিত যে হাসিনা ফিরছে না, পদ্মাপাড়ে শুরু হবে তারেক যুগ। তার আমলে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক যাতে হার্দিক থাকে, সাউথ ব্লক থেকে তার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। জিয়ার শেষ সময় যোগ দিয়েছিলেন ভারতের বিদেশ মন্ত্রী, তিনি তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে বৈঠকও করেন।